এই গল্পের লেখক রনেন বসু। রনেন বসু সম্পর্কে আমরা অনলাইনে কোনো তথ্য পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা তার পরিচয় গল্পে উল্লেখ করব। সে আজ অনেক দিন আগেকার কথা, অন্তত বছর 20-25। সে সময় এমন এক ঘটনা ঘটেছিল, বিশ্বাস করা যায় না, অথচ না করেও উপায় নেই, কারণ ঘটনার সাক্ষী আমি নিজে। আমি বিজ্ঞানের ছাত্র, সব কিছু বিজ্ঞানের বিচারেই বিচার করি, কিন্তু সেই ঘটনার কাছে বিজ্ঞান অর্থহীন, অসহায়। সেই ঘটনা বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা হয় না। সবে বিএসসি পাশ করে পুলিশের চাকরিতে ঢুকেছি। পুলিশের কাজ আমার খুবই পছন্দ, তাই ভালোভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম ব্যারাকপুরের লাটবাগানের পুলিশ ট্রেনিং কলেজে। ট্রেনিংয়ের পরে প্রথম নিয়োগ পেয়েছিলাম দীঘা থানার ছোট দারোগাবাবু রূপে। তখনকার দীঘা এখনকার মতো ছিল না। সমুদ্রের তীরে বেলাভূমি, কিছু কিছু জেলেদের ঘর, আর একটু দূরে দূরে গ্রাম। সরকার সবে সেটাকে পর্যটন কেন্দ্র রূপে গড়ার পরিকল্পনা নিয়েছেন। সরকারি কাজও শুরু হয়ে গিয়েছিল। তারই প্রথম ধাপ হিসাবে থানার সৃষ্টি, এবং আমি তার প্রথম ছোট দারোগাবাবু। আগেই লিখেছি, পুলিশের কাজ করা ছিল আমার স্বপ্ন, তাই বেশ আনন্দেই ছিলাম। মাঝে মাঝে রাতে জিপ নিয়ে দীঘা, রামনগর বা পানিপারুল পর্যন্ত জেলার সড়ক বরাবর টহল দিতে হতো, আর সেটা আমার কাছে বেশ আনন্দজনকই ছিল। সেদিন ছিল বোধ হয় অমাবস্যা, তার সাথে যোগ দিয়েছে শনিবার, তার সাথে আবার আকাশে ঘন ঘোর মেঘ, আবার ভয়ঙ্কর বৃষ্টিও হতে পারে। সময়ও বর্ষাকাল। সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়েও গেছে। নিশীথ রাতে আমরা টহল দিয়ে ফিরছি রামনগর থেকে দীঘার পথে। জিপের সামনের সিটে বসে বড়বাবু বা বড় দারোগাবাবু, আমি ওর ড্রাইভার। আমি মাঝখানে। বড়বাবুর মুখে মোটা জ্বলন্ত চুরুট, তার চোখের দৃষ্টি স্থির। জিপের পেছনে সিটে সশস্ত্র কনস্টেবল 4-5 জন। রেডিয়াম দেওয়া ঘড়িতে দেখলাম রাত 2টো। বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তার উপর দিয়ে জিপের তীব্র আলো ছুরির মতো চাপ চাপ অন্ধকারকে চিরে এগিয়ে চলছে। আমরা সবাই চুপচাপ। বড়বাবু এক মনে গল গল করে চুরুটের ধোঁয়া ছেড়ে চলেছেন। মাঝে মাঝে গাছপালায় ঢাকা গ্রামের মধ্যে এসে পড়ছি। দু একটা কুকুর হয়তো হঠাৎ ডেকে উঠছে, কখনো বা আমরা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলছি। ড্রাইভার একটা নির্দিষ্ট গতিতে জিপটা চালিয়ে চলেছে। সামনেই একটা গ্রাম, একটু পরেই তার মধ্যে দিয়ে আমাদের জিপটা যাবে। হঠাৎ দেখলাম বেশ দূরে একটা লোক দুহাত তুলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় জিপটি এগোবার সাথে সাথে লোকটিও ক্রমশ আমাদের চোখের সামনে বড় হয়ে পরিষ্কার ফুটে উঠতে লাগলো। বেশ বুঝতে পারছিলাম লোকটি জিপটা দাঁড় করাতে চায়, তবুও ড্রাইভার হর্ন দিয়ে লোকটিকে সরে যেতে ইশারা করে। কিন্তু লোকটা সরে যাবার কোনো লক্ষণই দেখালো না। বাধ্য হয়ে ড্রাইভার লোকটির সামনে জোর করে ব্রেক কষে গাড়ি দাঁড় করালো। বড়বাবু প্রচণ্ড ধমকাতে গেলেন, কিন্তু তার আগেই লোকটি হাত পা নেড়ে পাগলের মতো চেঁচাতে লাগলো, খুন খুন, দারোগাবাবু খুন খুন, শিগগিরই চলুন, তা না হলে ওরা পালিয়ে যাবে। লোকটির গলার স্বরটা কেমন ফ্যাসফ্যাসে বলে আমার মনে হলো। আর মনে হলো লোকটি কথা বলছে যেন কত দূর থেকে। লোকটির কথা যেন ওর মুখ থেকে বেরোচ্ছে না, অন্য কোথাও থেকে শুনছি, যদিও ওর মুখ নড়ছে। বড়বাবু হাত তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওকে চুপ করতে ইশারা করে জানতে চাইলেন কোথায়, কে খুন হয়েছে, কারা করেছে। আমি কিন্তু লোকটির মুখের দিকে তাকিয়েছিলাম। আমার অবাক লাগলো ওর চোখ দুটো দেখে। ওর চোখ দুটো কেমন যেন স্থির, শীতল, পাথরে বলে মনে হলো। লোকটি বড়বাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললে, আসুন বাবু, তাড়াতাড়ি আসুন, এখনও ওরা ঘরের মধ্যেই আছে। বলে লোকটি রাস্তা থেকে নেমে অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে গেল। ড্রাইভারকে গাড়িতে রেখে সবাইকে সঙ্গে নিয়ে বড়বাবু লোকটির পিছু পিছু রাস্তায় নেমে জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। আমিও ওনার পাশে পাশে এগোচ্ছি। বড়বাবু আমার কানের কাছে মুখটা এগিয়ে ফিসফিসিয়ে বললেন, লোকটা মিস্টিরিয়াস, একটু সাবধানে চলো। বড়বাবুর কথা শুনে একটু চমকে উঠলাম। আমার মনের কথাই বড়বাবু বললেন, তাই হাতটা কোমরের রিভলভারের উপর রাখলাম। পিছন ফিরে কনস্টেবলদের রাইফেলগুলো প্রস্তুত রাখতে বললাম। ওরা আদেশ পালন করে আমাদের পিছু পিছু আসতে লাগলো। এরই মধ্যে বড়বাবু লোকটির নাম জেনে নিল। ওর নাম মদন। লোকটি আমাদের আগে আগে ঝোপঝাড় ডিঙিয়ে বাঁশের ঝাড়ের তলা দিয়ে অবলীলা ক্রমে এগিয়ে চলেছে, কিন্তু ওকে অনুসরণ করতে আমাদের বেশ অসুবিধা হচ্ছিল। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মেঠো পথটা বেশ কাদা। তুমি দেখছি আমাদের খুন করবার তালে আছো, বড়বাবু বেশ বিরক্ত কণ্ঠে বললেন। কী যে বলেন বাবু, বলেই সে বললে, এই তো এসে গেছি, বলে সামনের দিকে আঙুল দেখিয়ে বললে,
এই কলার ঝোপটার মধ্যে লাশ পোতা আছে, ওরা একটু আগে পুঁতে রেখে গেছে। ওরা কারা? বড়বাবু বেশ আগ্রহে জানতে চাইলেন। আজ্ঞে ওরা 4 জন আছে। নামগুলো বলো না, বেশ বিরক্তির সঙ্গে বললেন বড়বাবু। এই এই গাছটার তলায়, বলে একটা হেলানো কলা গাছ দেখালো। টর্চের আলোয় দেখলাম গাছের গোড়াটা বেশ একটু উঁচু। বোঝা যায় একটু আগেই মাটি ফেলা হয়েছে। মাটি বেশ আলগা, ভিজে মাটিতে এখনো বেশ কয়েকটা তাজা পায়ের ছাপ রয়েছে। দু এক জায়গায় কিছু নুনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেবীটার উপরে একটা কলা গাছ, যা একটু আগে লাগানো হয়েছে, ফলে একটু বৃষ্টিতে হেলে পড়েছে। বাবু, লাশটা বার করে দিই, বলেই লোকটা উবু হয়ে বসে হাত দিয়ে মাটি সরাতে গেল। করো কি, মাটি খুঁড়ো না, মাটি খুঁড়ো না। কাল দিনের বেলায় সবার সামনে মাটি খুঁড়ে লাশ বার করা হবে। বড়বাবু বাধাই। লোকটা হাত গুটিয়ে উঠে পড়ে। তুমি খুনিদের নাম বলো। বড়বাবু মদনের দিকে চেয়ে বললেন। মদন খুনিদের নাম না বলে বললে, চলুন তাড়াতাড়ি চলুন, ওরা এখনো পালায়নি, এখনো ওদের ধরতে পারবেন। মদন হঠাৎ চঞ্চল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বোঝা গেল খুনিদের পালিয়ে যাওয়ার ভয়ে ও অস্থির হয়ে পড়েছে। সুরেশ, মোহিত, তোমরা দুজনে এখানে থাকো। বড়বাবু দুজন কনস্টেবলের উদ্দেশ্যে বললেন। না না, ওদের থাকতে হবে না, আমি আছি, লাশ কেউ নিতে পারবে না, আপনারা সবাই আসুন, বলে মদন এগিয়ে চলল। বড়বাবুর ইশারায় আমরাও ওর পিছন পিছন চললাম। মদন আগে আগে চলেছে। এবার আর জঙ্গলের পথ নয়, বেশ পরিষ্কার গ্রামের পথ। চুপচাপ নিঝুম গ্রাম, এক নাগারে ঝিঝি ডেকে চলেছে। কয়েকটা বাড়ির উঠোনে কয়েকটা কুকুর একটু ডেকে চুপ করে গেল। মনে হলো ওরা মদনকে দেখে ভয় পেয়েছে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। জলে ভেজা পথ, আমাদের চলার কোনো আওয়াজ নেই। এক সময় একটা বাড়ির উঠোনে দাঁড়িয়েই মদন আমাদের দাঁড়াবার ইঙ্গিত করলো। তারপর ইশারায় আঙ্গুল দিয়ে সামনের একটা বড় ঘর দেখিয়ে দিতেই, বড়বাবুর ইঙ্গিতেই কনস্টেবলরা ঘরটার চারিদিকে ঘিরে ফেলে। বড়বাবু আমাকে সঙ্গে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। হাতের ধরা তার রিভলভার, আমার হাতের একটা। মদন আমাদের পাশে পাশে। বড়বাবু বন্ধ দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বললেন, ঘরে কে আছো? দরজা খোলো। বোঝা গেলে ঘরের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। বড়বাবু আবার হুঙ্কার দিয়ে বললেন, পালাবার চেষ্টা করো না, ঘরটার চারপাশে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতর থেকে কোনো জবাব পাওয়া গেল না। আমরা রিভলভার বাগিয়ে ধরে বন্ধ দরজার জোরে লাথি মারলাম। সঙ্গে সঙ্গে আলগা খিল ভেঙে গিয়ে দরজাটা দরাম করে খুলে গেল। ভেতরের লোকগুলি তাদের অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতে আমাদের সামনে মদনকে দেখে চমকে উঠল। ওদের হাত থেকে অস্ত্রগুলো হঠাৎ পড়ে যেতেই বড়বাবু চেঁচিয়ে আদেশ দিলেন, হাত উপরে তোলো, পালাবার চেষ্টা করো না, বাড়িটার চারিদিকেই পুলিশ। আমার মনে হলো বড়বাবুর কোনো কথাটি ওরা শুনছে না। আমাদের সঙ্গে মদনকে দেখে ওরা বিস্মিত। চোখগুলো বড় বড় করে ওরা মদনকে দেখছে। আস্তে আস্তে ওদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। বড়বাবুর আদেশে ওদের সবার হাতে হাতকড়ি পরিয়ে দেওয়া হলো। মদনের দিকে চেয়ে বড়বাবু বললেন, চলো এবার লাশটা বার করা যাক। চলুন হুজুর, বলে মদন আমাদের আগে আগে চলতে লাগলো। একটু পরেই খুনি 4 জনকে নিয়ে আমরা সেই কলা গাছের ঝোপটার পাশে এসে পড়লাম। মদন মাটি খোঁড়ার জন্য একজন লোক আর সাক্ষীর জন্য গ্রামের প্রধানকে ডেকে আনতে হবে। এক্ষুনি ডেকে আনছে ওদের, বলে মদন অন্ধকারে যেন প্রায় মিলিয়ে গেল। তার যাবার পথের দিকে বোবার মতো চেয়ে রইল সেই 4 জন খুনি। একটু বাদেই কোদাল হাতে এসে দাঁড়ায় একজন, বলে মদন আমাকে পাঠিয়ে দিল। তা ও গেল কোথায়? বড়বাবু জানতে চান। আজ্ঞে, ও গ্রাম প্রধান জগবন্ধু বাবুর বাড়িতে গেছে, এখনই আসবে। মাটি কাটার লোকটি বলে। লোকটি আবার না পালায়, ওকে এই কেসে বিশেষ দরকার। বড়বাবু স্বগতোক্তি করেন। মাটি কাটার লোকটি ঝপাঝপ মাটি কাটতে থাকে। বড়বাবু ধমক দিয়ে বললেন, এই আস্তে আস্তে কোদাল চালাও, ওখানে একটা লাশ পোতা আছে, ওটা নষ্ট হয়ে যাবে। লোকটা চমকে উঠে মাটি কাটা বন্ধ করে বলে, লাশ মানে মরা মানুষ? তারপর ভয় পেয়ে বললে, বাবু আমাকে ছেড়ে দিন, এই সকালে আর মরা ছুতে পারবো না। বড়বাবু কড়া এক ধমক দিয়ে বললেন, যা করছো করো, তা নইলে এদের সঙ্গে তোমাকেও চালান করে দেবো। ধমক খেয়ে লোকটি বেজার মুখে মাটি কাটতে লাগলো। এদিকে পূর্ব আকাশে বেশ পরিষ্কার হয়ে এসেছে। হঠাৎ মাটি কাটার লোকটা গোগো করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। ঠিক এই সময় হন্তদন্ত হয়ে গ্রাম প্রধান জগবন্ধুবাবু এসে পড়ে বললেন, নমস্কার দারোগাবাবু, কে খুন হলো? মদন বললে, কে একজন খুন হয়েছে। আপনি? এ কি বলে জগবন্ধুবাবু নিজের চোখ দুটো কষলিয়ে নিলেন। তারপর গর্ত থেকে বার করা লাশটা ভালো করে দেখে বললেন, এ তো মদনেরই দেহ। তবে তবে একটু আগে মদন আমায় ডেকে আনলো, অথচ ওর দেহ এখানে। বলতে বলতে তিনি সেই কাদা মাটিতেই বসে পড়লেন। হঠাৎ খুনি 4 জন হাউমাউ করে বড়বাবুর পা জড়িয়ে ধরে বললে, বড়বাবু, মদনের হাত থেকে আমাদের বাঁচান,
আমরা অপরাধ স্বীকার করছি, তা না হলে আমরা মদনের আত্মার হাতেই মরব। আমাদের জেলে দিন, আমাদের বাঁচান। সে রাতের স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। ভূত আছে কি নেই সে তর্কের মধ্যে আমি যেতে চাই না, তবে বিদেহী আত্মা যে আছে সে বিশ্বাস আমার হয়েছে সেদিনের সেই ঘটনার পরে। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। শোনার জন্য ধন্যবাদ।